আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, বিকেলে দেখা করবে বিএনপির প্রতিনিধি দল। বিচারিক আদালতের বিচারকদের চাপমুক্ত থেকে কাজ চালিয়ে যেতে প্রধান বিচারপতির আহ্বান, অন্যায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি। 7 দিনের মধ্যে অনুমোদনহীন অস্ত্র জমা দেওয়ার নির্দেশ, দল পুনর্গঠন করতে গিয়ে আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা। রাজধানী সহ সারা দেশে ট্রাফিক নিয়ন্ত্রণে ফিরেছে পুলিশ, সহায়তায় শিক্ষার্থী ও রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংগঠন। এবং আওয়ামী লীগের আমলে 92,000 কোটি টাকা লুটপাটের অভিযোগ, ঋণ খেলাপিদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার পরামর্শ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টার অধীনে থাকা মন্ত্রণালয়গুলোর সচিব ও সেনা প্রধানের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। সেখানে আছেন নীলাদ্রি শেখর, যাচ্ছে তার কাছে। নীলাদ্রি, বৈঠকে কি ধরনের বিষয়ে আলোচনা হয়েছে? প্রিয়াঙ্কা, আপনি জানেন যে আসলে সরকারের যে মূল শক্তি, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হওয়ার পর আসলে এই যমুনা যেটি রয়েছে সেই যমুনা থেকেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার কার্যক্রমের সূচনা করেছেন এবং বলা যায় যে সরকার পরিচালনার যে দাপ্তরিক কাজটি সেটি ঠিক আজকে থেকেই এটির সূচনা হলো। কারণ আজকে সকালে ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ প্রধান উপদেষ্টার যে মন্ত্রণালয়গুলো রয়েছে তার নেতৃত্বে যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেই মন্ত্রণালয়গুলোর 25 জন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সচিব বৃন্দ আজকে এসেছিলেন যমুনাতে তার সঙ্গে বৈঠক করতে এবং এই বৈঠক প্রায় ঘন্টা 2-এর মতো চলেছে এই যমুনাতে। এবং এই বৈঠকে আসলে সচিব বৃন্দ প্রধান উপদেষ্টাকে যেই বিষয়গুলো অবহিত করেছেন যে এই মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনাগুলো প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে এবং এই সব বিষয়েও প্রধান উপদেষ্টা তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন বলে আমরা জেনেছি। এবং আরেকটি বিষয় প্রধান উপদেষ্টা বলেছেন, যেটি আমরা বৈঠক সূত্রে জানতে পেরেছি, যে তরুণরা আসলে এই বিপ্লবটি করেছে, যে তরুণদের মধ্যে দিয়ে এই পরিবর্তনটি হয়েছে, সেই তরুণের শক্তিকে তিনি কাজে লাগানোর জন্য বলেছেন সচিববৃন্দকে। একই সঙ্গে মন্ত্রণালয়গুলো এবং যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সংবেদনশীলতার সঙ্গে দ্রুত সময়ের মধ্যে কাজ করার নির্দেশও তিনি দিয়েছেন এবং পাশাপাশি যেন অগ্রাধিকার ভিত্তিতে যেই প্রকল্পগুলো বা যে কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত সেগুলোর উপরে তিনি তাগিদ দিয়েছেন এবং জরুরি সরবরাহ নিশ্চিত করারও তিনি কথা বলেছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আরও বলেছেন যে বন্দর, রেল যেগুলো আসলে দ্রুত চালু করা প্রয়োজন, কেননা এগুলোর কারণে আসলে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই স্থবির হয়ে আছে। একই সঙ্গে কৃষি উৎপাদন অব্যাহত রাখা, সার, জ্বালানি, বিদ্যুৎ সরবরাহ যেন স্বাভাবিক থাকে সেদিকেও আসলে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ এই সামগ্রিক ব্যবস্থাগুলোর সাথে কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে রাষ্ট্রকে সচল করার ক্ষেত্রে এগুলো আসলে জরুরি। তো সেক্ষেত্রে সেই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে যেই সচিবরা অংশ নিয়েছিলেন এই বৈঠকে সেই সচিবরা সকলেই কিছুক্ষণ আগেই এখান থেকে বের হয়ে গেছেন। আমরা তাদের সঙ্গে আসলে সকল গণমাধ্যমই কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু সেইটা আসলে সুযোগ হয়ে ওঠেনি। মাঝে বৃষ্টিও ছিল, সবকিছু কারণে আমরা আসলে তাদের সাথে সেই যোগাযোগটা বা কথা বলতে পারিনি, গণমাধ্যমে তারা কথা বলতে পারেননি।
কিন্তু মোটামুটি এই আলোচনাগুলো যে হয়েছে এটা আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। আমি আরেকটু জানিয়ে রাখি যে আজকে এইখানে এই যমুনাতে বৈঠকের পরে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে গুলশানে, সেখানেও কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠকের কথা রয়েছে। রাজনৈতিক দল বিএনপির সঙ্গে 4টার দিকে বিএনপির নেতারা প্রধান উপদেষ্টার যে গুলশানের বাসভবন রয়েছে সেখানে বিএনপি নেতারা সেখানে যাবেন, এবং অন্য রাজনৈতিক দলকে আসলে ডাকা হয়েছে কিনা সেটি এখন পর্যন্ত আমরা জানি না। তবে আমরা শুনতে পেরেছি যে পর্যায়ক্রমে হয়তো অন্যান্য রাজনৈতিক দলকেও সেই বৈঠকে ডাকা হবে। তো বলা যায় যে আজকে মূলত প্রধান উপদেষ্টার যে এই উপদেষ্টা পরিষদ গঠন হওয়ার পরে প্রধান উপদেষ্টার যে প্রথম কাজ সেটি আসলে আজকে যমুনা থেকেই শুরু হলো। প্রিয়াঙ্কা, ধন্যবাদ নীলাদ্রি। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। বিচারিক আদালতের বিচারকদের চাপমুক্ত থেকে বিচার কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। কোনো ধরনের অন্যায় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে সংবর্ধনা জানান অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি। অ্যাটর্নি জেনারেল বলেন, জাতি আশা করে বিচার বিভাগ সিন্ডিকেট মুক্ত হবে, আর যেন মিথ্যা ও হয়রানিমূলক মামলা না হয় সেদিকে দৃষ্টি দিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান সুপ্রিম কোর্ট বারের সভাপতি। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রের প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, মিথ্যা মামলা বন্ধ করা, ভবিষ্যতে এবং আগের গায়ে মিথ্যা মামলা, গুম খুম সবগুলার বিচার আমরা হবে আশা করছি। পাশাপাশি তথাকথিত ক্রসফায়ারের নামে যে হত্যা হয়েছে সেগুলোও বিচার হোক বলে আমরা মনে করি। উনি বলতে চেয়েছেন যে নিম্ন আদালতের বিচারক, এটা ওপেন বলেছে, আপনার তো লিখেছেনই, ওনাদের পাশে আছেন। অ্যাট দি সেম টাইম দিস ইজ এ ওয়ার্নিং। পাশে থাকা মানে এই যে আপনি ন্যায় বিচার করেন, অবিচার বা দুর্নীতির দিকে আগাবেন না। বিচার বিভাগে অনেক অনাচার হয়েছে, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। সাংবিধানিক শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা হয়তো প্যাসিভ ছিল, সেটা হয়তো বলতে চেয়েছি। আগামী 7 দিনের মধ্যে অনুমোদনহীন অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে তিনি বলেন, আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগ দল পুনর্গঠন করতে পারে, এতে কোনো সমস্যা নেই, তবে বিশৃঙ্খলা করলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যাদের হাতে এই আনঅথরাইজ ওয়েপন আছে আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়া যেতে পারে যে এত কোথা থেকে পেয়েছেন। এক সপ্তাহ পর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে ফিরেছে পুলিশ। সেই সাথে রাজধানী জুড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের সাথে আজও সড়ক নিয়ন্ত্রণে আছেন ছাত্ররা। তবে ছাত্ররা সড়কে কাজ চালিয়ে যাবেন কিনা কেন্দ্র থেকে সেই সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন সমন্বয়করা। জনগণের বন্ধু হয়ে কাজ করতে চান পুলিশ সদস্যরা। রোকসানা আমিনের রিপোর্ট। রোববার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পর 11 দফা দাবিতে চলা কর্মবিরতি তুলে নিয়ে সোমবার থেকে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ বিভাগ। সকালে রাজধানীর মোড়ে মোড়ে দায়িত্ব পালন শুরু করেন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা। সাম্প্রতিক যে ঘটনা আপনারা সবাই জানেন, দেশবাসী সবাই জানে, তা আমরা যারা আছি এখন আমরা চেষ্টা করব জনগণের পাশে থাকতে এবং মানবিক পুলিশ হওয়ার জন্য আমরা 100% চেষ্টা করব। এবং আমাদের সিনিয়র অফিসার যারা আছে তারাও আমাদের সেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা যেন সবার সাথে ভালো ব্যবহার এবং ভালোভাবে আমরা যেন সার্ভিসটা দিতে পারি, সবাই যেন এভাবে গন্তব্যস্থানে যেন ভালোভাবে যেতে পারে। ট্রাফিক নিয়ন্ত্রণে রাজধানীর অনেক সড়কে ছাত্রদের সাথে বিএনসিসি, আনসার ও রেড ক্রসের সদস্যদেরও দেখা যায়। সাধারণ জনগণ আমাদের কথা শুনছে, সর্বস্তরের মানুষ আমাদের ভালো বলছে আর কি। ট্রাফিক কন্ট্রোল নিয়ে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমাদের যে কেন্দ্রীয় সমন্বয় কমিটি আছে সেখান থেকে আমাদের যে নির্দেশনা দেয়া হবে আমরা সেই অনুযায়ী কাজ করব। তবে আশা করতেছি আমাদেরকে ট্রাফিক কন্ট্রোলিংয়ে থাকতে হবে না, আমরা আমাদের কলেজ ইউনিভার্সিটিতে আমরা ফিরে যাব, পড়াশোনায় চলে যাব। তো ওনারা যারা ছিলেন ওনারাই চলে আসবেন, তবে উপদেষ্টা মণ্ডলী এবং উপদেষ্টা প্রধান যিনি আছেন ওনার অনুমতি ক্রমেই
সবকিছু ওনার নির্দেশনায় সবকিছু হবে আর কি। পুলিশ কাজে ফেরায় সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। পুলিশ না থাকাতে কিছু প্রবলেম আমরা ফেস করছি, বাট স্টুডেন্টরা যারা কাজ করতেছিল এতদিন মাশাআল্লাহ খুব ভালো কাজ করছে, খুব ভালো সাপোর্ট পাইছি। সো পুলিশদেরও এখান থেকে কিছু শেখার আছে, ওরা যাতে আগের ভুলগুলো থেকে যাতে ইমপ্রুভ করে যেটা আসলে করা দরকার ওই কাজটাই যেন করে। শুধু শুধু হ্যাসেল বা প্রিভিয়াসলি যেসব ঝামেলাগুলো হতো ঝামেলাগুলো আমরা আসলে দেখতে চাই না। পুলিশ বিভাগ ফিরেছে, আমি এটাকে অবশ্যই সমর্থন করি এবং চিন্তা করি যে না, তারা আগের থেকে আরও অনেক মানবিক হবে এবং সাধারণ মানুষের হয়ে কাজ করবে এবং আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব। আমাদের জনগণের পক্ষ থেকে আমরা এটুকুই বলতে পারি। তো বয়স হিসেবে ওরা যা করেছে আমি ওদেরকে ধন্যবাদ জানাই, কারণ ওরা এটার জন্য এক্সপিরিয়েন্স নাই। পুলিশ ওগুলা রিকভার করে আবার মানুষের সেবায় নিয়োজিত থাকবে আর একটা স্বতন্ত্র পুলিশ হিসেবে কাজ করবে, এটাই আমাদের চাওয়া। রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের সদস্যরা 2 শিফটে কাজ করছেন। সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন করা হচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। শপথ গ্রহণের পরদিন মুক্তিযুদ্ধে বীর শহীদ ও ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকাল 7:15টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের 25তম প্রধান বিচারপতি। সে সময় হাইকোর্ট ও আপিল বিভাগের সব বিচারপতি তার সঙ্গে ছিলেন। পরে সাভার জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন প্রধান বিচারপতি। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সকাল 9টায় শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সে সময় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষার্থীদের খোঁজ খবর নেন তিনি। আওয়ামী লীগের শাসনামলে বড় 24টি দুর্নীতির মাধ্যমে কমপক্ষে 92,261 কোটি টাকা লুট হয়েছে বলে অভিযোগ করেছে গবেষণা সংস্থা সিপিডি। 3 মাসের জন্য একটি কমিশন করে 16 বছরে আর্থিক খাতের লুটেরা এবং ব্যাংকার ও আমলাসহ দুর্নীতির দোষরদের শাস্তির আওতায় আনার পরামর্শ দিয়েছেন তারা। দ্বৈত শাসন বন্ধে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধেরও সুপারিশ করেছে সিপিডি। রেজভি নেওয়াজের রিপোর্ট। আর্থিক খাতের অনিয়ম, অনাচার, লুটপাট নিয়ে বরাবরই সোচ্চার ছিল গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এর জন্য আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কটাক্ষ হজম করতে হয়েছে সংস্থাটিকে। ব্যাংকিং খাতের আশু করণীয় নিয়ে নতুন সরকারের জন্য পরামর্শ তুলে ধরে সেই নিগ্রহের বাজে অভিজ্ঞতাও জানান গবেষকরা। এফআইডির প্রয়োজন না বন্ধ করে দিয়ে আপনি বাংলাদেশ ব্যাংক তো অল ব্যাংকের ব্যাংক মানে মালিক দেখভাল করার দায়িত্বে আছে, তো তারা করতে পারে একটা আলাদা উইং করে তারাটা। সেজন্যই বলছি যে এখানে তো দ্বৈত একটা প্রশাসন যখন সৃষ্টি হয় তখনই কিন্তু ফোক ফাকর দিয়ে নানান ধরনের ইয়েতে আসে। আমরা জানি ওখানে তদবির হয়, ওখানে সংসদরা বসে থাকেন, ওখানে তাদের নিজেদের লোকজন, পলিটিক্যাল পার্টির লোকজন থাকে নিজেদের ডিরেক্টর করার জন্য। একটা কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। কয়েকশো তরুণের প্রাণের বিনিময়ে অর্জিত দেশ গড়ার সুযোগ যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। একই সাথে সরকারে এবং প্রশাসনে থেকে দিনের পর দিন দুর্নীতি করেছে তারাও যেন পার না পায়, সেটা নিশ্চিত করার আহ্বান সিপিডির। শ্বেতপত্র প্রকাশ করতে হবে, হোয়াইট পেপার। হোয়াইট পেপারের অর্থ হলো যে যেসব দুর্নীতি ইত্যাদি হয়েছে সেই সব দুর্নীতির কার্যকারণ কি, কারা এগুলো করেছে সেগুলো নিয়ে কিন্তু জবাবদিহিতার একটা অংশ হিসাবে এটাকে একটা প্রকাশ করা, একটা কমিটি করে। ইচ্ছাকৃত ঋণখেলাপি ব্যক্তি এবং তার পরিবার সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করে বিচারের মুখোমুখি দাঁড় করানোর আহ্বান সিপিডির। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ষড়যন্ত্রকারীদের প্রতি বিপ্লবের যে কোনো চক্রান্ত জনগণ রুখে দেবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 55তম জন্মদিনে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে ফাতিহা পাঠ ও দোয়ার অংশ নেন বিএনপি নেতারা। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ভারতীয় কিছু মিডিয়ায় ছাত্র জনতার বিজয় নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে। এসবের নিন্দা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নতুন গঠিত যে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এবং বিশ্ব জনমত
তারা কেউ এটাতে বিশ্বাস করবেন। আমি অনুরোধ করব ইন্টারিম গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। এবারে প্যারিস অলিম্পিকের খবর। জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল প্যারিস অলিম্পিক গেমসের সমাপনী। ফ্রান্সের এই ঐতিহাসিক অলিম্পিক গেমস আয়োজনের নেপথ্যে কাজ করেছেন বাংলাদেশের নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। দেশে ফিরে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগে প্যারিসে চ্যানেল আইকে জানান সেই কথা। এম এ হাশেম জানাচ্ছেন বিস্তারিত। 2016 সালে ব্রাজিলে অনুষ্ঠিত রিও অলিম্পিক গেমসের পর থেকে প্যারিস অলিম্পিকের আয়োজক শহর হওয়ার জন্য ফ্রান্সের সাথে কাজ শুরু করেন বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর প্রফেসর ইউনুসের সোশ্যাল বিজনেস প্যারিস অলিম্পিকের অংশ হিসাবে যুক্ত হয়। আবেদনের একটা অংশ ছিল যেটাকে সোশ্যাল বিজনেস অলিম্পিক করবেন, সেই হিসেবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কাছেও সেই প্রস্তাব দেওয়া হয়েছে। তাতে প্রস্তাবের প্রতি অংশে আমাদের বিষয়গুলো ইনক্লুডেড আছে। Always very impressed by my visits to Bangladesh, and it's a privilege and an honor to be a friend of Professor Yunus. ফরাসিরা সফলভাবে অলিম্পিক গেমসের আয়োজন শেষ করতে পারায় উচ্ছ্বসিত। It really brings people together from all countries, and I think it's a beautiful moment that we spend. অলিম্পিকের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী অনুষ্ঠানটিও প্রচুর সংখ্যক মানুষ উপভোগ করেন। ফ্রান্সের সর্ববৃহৎ স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো উৎসবমুখর অলিম্পিক গেমস। প্যারিস অলিম্পিক গেমসের সাথে যুক্ত হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পাশাপাশি ফ্রান্সের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ফ্রান্সের স্টাদ দে ফ্রান্স স্টেডিয়াম থেকে এম এ হাশেম, চ্যানেল আই। দর্শক, এবারে বিরতি, এবং বিরতির পর যা থাকছে: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হচ্ছে অলিম্পিক গেমসের পরবর্তী আয়োজন। হলিউড তারকা টম ক্রুজের হাতে 2028-এর ফিরে এলাম বিরতির পর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নোয়াখালী সরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন। চিকিৎসকদের অনুপস্থিতি এবং মেডিকেল সার্টিফিকেট, ঔষধ ও সিট বাণিজ্য সহ নানা অসঙ্গতি তাদের নজরে আসে। অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের দীর্ঘদিনের রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সিন্ডিকেট ও রোগী হয়রানি প্রতিরোধে হাসপাতাল পরিদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্ররা। চিকিৎসকদের কক্ষের সামনে রোগীদের ভিড় থাকলেও বেশিরভাগ কক্ষই খালি। টিকিট কাটছিলাম, টিকিট কাটতে যেমন সিরিয়াল পাইছি, কষ্ট হয়েছে। এখন ডাক্তার দাঁড়াইতে আসি, এখানে কোনো ডাক্তার নাই। 8টা বাজে রোগী নিয়ে আসছি মেডিকেলে, এখন আমরা ডাক্তার পাইছি না, আমাদের কোনো সেবা পাইছি না। অ্যালার্জি ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি, উনি এখন আসেনি। হাসপাতালে সিট ও ঔষধ বাণিজ্য এবং চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীদের বিভিন্ন অনিয়মের অভিযোগ সমন্বয়কারীদের কাছে তুলে ধরেন রোগী ও তাদের স্বজনরা। এখন এই স্যালাইনটা খুলবো যদি আমরা তো জানি না। আসার পরে থেকে একটু পানি ছিল না। আমি নার্স মহিলাদেরকে বলছি সেবা কই, আমি আসছি পর্যন্ত একজন আসছে শুধু। বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্ররা। আমরা যখন সরকারি হসপিটালগুলোতে যাই তখন দেখি ডাক্তাররা নাই, হয়তো ডাক্তারদেরকে আমরা 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পাচ্ছি, যদিও তাদের ডিউটি করার কথা হয়েছে যে কি 8টা থেকে, আমরা তাদেরকে পাচ্ছি 11টা থেকে, এমনকি তারা 11টা থেকে 12:30 1টার ভিতরে তারা এখান থেকে লিভ নেয়। সিন্ডিকেট বাণিজ্য সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ স্বীকার করেছেন আবাসিক মেডিকেল কর্মকর্তা। মেডিকেল সার্টিফিকেট যারা তোলে তাদের থেকে টাকা নেয়। সার্টিফিকেটের দায়িত্ব আমার বা কিছু আছে ও দ্বারা হয়তো নিতে পারে, এটা আমি সরাসরি নিয়ে এরকম কোনো নাই। অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। কিন্তু আমরা যখন আপনি রাউন্ড দিলাম শুধু স্কিনে এবং শিশুতে, আসলে আমরা এই 2 বিভাগটা পাই না। আমি আমার যেটা বললাম, আমি নিজে আসছি, আলহামদুলিল্লাহ টাইম নিয়ে আমরা চলে এসেছি। আরাম সাহেব আসছি, কিছু দেরি হয়েছে, তবে আমি বকাতা করছি তোমার দেরি হলো কেন। হাসপাতালে দ্রুত কাঙ্ক্ষিত সেবা পাওয়ার আশায় রোগী ও স্বজনরা। রাজীব আহমেদ, চ্যানেল আই।
সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে মন্দির গির্জাসহ ধর্মীয় উপাসনালয়ে পাহারা দিচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। রাজধানীর শাহিনবাগ মন্দির পরিদর্শন করে বিএনপি নেতারা বলেন, ধর্মীয় স্থাপনায় হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বিএনপি নেতা তাবিদ আওয়াল ও সাইফুল আলম নীরব সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। পটুয়াখালীর কলাপাড়ায় বদ্ধ খাল উন্মুক্ত করায় উপকৃত হচ্ছেন কৃষক। পানি নিষ্কাশনের সুবিধা হওয়ায় পতিত জমিতে আমন সহ বিভিন্ন ফসল আবাদ হচ্ছে। এবারে প্রকৃতি সংবাদ। বাগেরহাটে পরিবেশ বান্ধব বন্ধু চুলায় ভাগ্য ফিরেছে অনেকের। কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতা এসেছে পরিবারে। স্বাস্থ্য ঝুঁকি কম, কাঠের সাশ্রয় আর কার্বন নিঃসরণ কম হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে বন্ধু চুলার ব্যবহার। এবারে খেলার খবর।